আরএসএল সাপ্তাহিক দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ডের তদন্তে তোলপাড় দুই বাংলা, তৎপর গোয়েন্দারা। বেনজির কাণ্ডেও তোলপাড় রাজনীতির মাঠ। অ্যাকাউন্ট জব্দের আগেই ব্যাংকের টাকা সরান সাবেক আইজিপি বেনজির। হামলা, সংঘর্ষ আর সরব রাজনীতিতে চতুর্থ ধাপের উপজেলা ভোট, এসব নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা শিরোনাম ঠিক করেছি বেনজির কোথায়। এইসব বিষয়ে এই শিরোনামে আমরা কথা বলবো। স্টুডিওতে তিনজন অতিথি আছেন। শুরুতে পরিচয় করে দিতে চাই। আছেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা, এবং আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক ও সাবেক ছাত্রনেতা। আছেন খন্দকার মাশকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আসতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে শুরুতে আসতে চাই। হঠাৎ করে আসলে বেনজির কাণ্ড নিয়ে বেশ রাজনীতিতে তোলপাড়, রাজনীতি অনেকটা সরব। তিনটি ঘটনা আসলে গত কয়েক সপ্তাহ ধরে আসলে ঘুরছে। রাজনীতির মাঠে যেমন ঘুরছে, মানুষের মুখে মুখে আলোচনার কেন্দ্রবিন্দু এখন এমপি আনোয়ারুল আজিম আনার। খুবই নৃশংসভাবে, চাঞ্চল্যকরভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশে। একই সঙ্গে আজিজ আহমেদের স্যাংশন এবং বেনজির আহমেদের বিপুল পরিমাণ বিত্ত বৈভব সম্পদের অনুসন্ধান চলছে দুদকে। এর মধ্যে আপনি জানেন যে তার সমস্ত সম্পদ ফ্রিজ করা হয়েছে দেশের ভিতরে যা আছে। বেনজির কোথায়, এই নিয়ে একটি শিরোনামও কিন্তু সিঙ্গাপুরে চলে গেছেন, এমন একটি সংবাদও হয়েছে। ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে, মানে কি কোনো আশঙ্কা বা শঙ্কা দেখছেন কিনা, কি মনে করেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে দুই আলোচককে শুভেচ্ছা। আপনার আজকের আলোচনার শিরোনামে এক কথায় উত্তর দেওয়া যায়, বেনজির কোথায়, এই প্রশ্নের উত্তর হচ্ছে সরকার জানে। এক কথায় উত্তর। কিন্তু তার সাথে যেহেতু আলোচনায় বসেছি, আরো কয়েকটি কথা এর সাথে যুক্ত করতে হবে। প্রথম জায়গাটা হলো যে পুলিশের সাবেক আইজিপি, তিনি কিন্তু হঠাৎ করে পুলিশের আইজিপি হননি। তার আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। এই দায়িত্বগুলোর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, তিনি র্যাবের প্রধান ছিলেন এবং পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন। এই যে দীর্ঘ সময়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার যে সম্পদ নিয়ে গত কয়েকদিন ধরে যে আলোচনা, এই আলোচনাটাই কিন্তু শেষ না। তাকে নিয়ে তার কাজের সময় তিনি যখন দায়িত্বে ছিলেন তখনও নানা সময়ে নানা রকমের কথাবার্তা, বক্তব্য এসেছে এবং তিনি এই কাজগুলো, যে বক্তব্যগুলো এসেছে তার একটা বড় অংশই হচ্ছে নেতিবাচক বক্তব্য। এই বক্তব্যের মধ্যে এবং এই যে তথ্যগুলো আলোচনার মধ্যে, সেটি আপনি বোট ক্লাবের ঘটনা বলেন এবং এই সময়কালে সম্পদশালী হওয়ার ঘটনা বলেন, এবং তার সাথে এই আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে আরও একজন ব্যক্তি। তিনি জাতীয় প্রেস ক্লাবের 2 টার্মের সভাপতি, দেশের একজন সিনিয়র সাংবাদিক এবং আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তিনি গতকালকে জানিয়েছেন যে তার একটা টেলিভিশন চ্যানেল ছিল এবং বেনজির সহ কয়েকজন মিলে জোর করে তার শেয়ারটা নিয়ে নিয়েছে। অর্থাৎ যিনি এই প্রশ্নটি তুলেছেন তার শক্তি সামর্থ্যের জায়গাটা অনেক স্ট্রং। শফিকুর রহমানের কথা আমি বলছি। তিনি, আমি যতটুকু জানি, তিনি প্রধানমন্ত্রীর সাথে একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অর্থাৎ এই যে শফিকুর রহমান, তিনিও কিন্তু একেবারে বিচ্ছিন্ন, একেবারে একজন সাধারণ মানুষ না, তারও শক্তি সামর্থ্যের জায়গাটা অনেক স্ট্রং। তো বেনজির আহমেদ যখন দায়িত্বে ছিলেন, এই কাজগুলো করেছেন, এর একটা ঘটনাও সরকার জানে না, এটি আমি মনে করি না। আমি জানি, আমার বিশ্বাস যে প্রত্যেকটি ঘটনা সরকার অথবা সরকারের বিভিন্ন যে উইংগুলো আছে তারা জানতেন। এখন বেনজির আহমেদের বিরুদ্ধে সরকারের যে অ্যাকশনগুলো হচ্ছে এবং অনেকগুলো অ্যাকশন খুব দ্রুততার সাথে হচ্ছে। বেনজির আহমেদকে আমি কখনোই নির্দোষ, নিরপরাধ এবং সন্দেহের বাইরে আমি দেখতে চাই না, কিন্তু তার বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, আমি অবশ্যই মনে করি বাংলাদেশের মানুষ যেমনিভাবে দুর্নীতি বিরোধী একটা অভিযান দেখতে চায়, দুর্নীতির বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান গ্রহণ করুক সেটি চায়। সরকার যখন কখনো কখনো এরকমের দু একটি ঘটনার শুরু করে, মানুষ সেটিকে অ্যাপ্রিসিয়েট করে, আমরাও অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আজকে এসে আমি যেটি দেখতে পাই যে বেনজির আহমেদকে সরকারের ছত্রছায়ায় বেনজির আহমেদ ফুলে ফেপে উঠলেন, বিকশিত হলেন এবং তার শক্তি সামর্থ্য দেখালেন যেখানে সম্ভব সেখানে। আমি একটু প্রশ্ন করে নিই, আপনি যদি 30 সেকেন্ড উত্তর দেন, আমার হাতে সময় খুব নেই আপনাকে যে দিব। এই যে আপনি বললেন সরকার জানে, মানে আইন শৃঙ্খলা বাহিনী বা দুদক এরা না জেনে সরকার জানে, কেন বললেন? আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বললেন যে তিনি ক্ষমতায় থাকা অবস্থা আসলে এই ধরনের, কিন্তু সরকার দায়টা কার? মানে আমি মনে করি, দেখেন কিনা, আমি মনে করি ধরাছোঁয়ার বাইরে থেকে, আমি মনে করি দায়টা সরকার, ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। এই কারণে সরকারের দায়টা এই কারণে, আপনি যে সংস্থাগুলোর কথা বলেছেন, এই সংস্থাগুলোর
টপ পজিশনেই তো সরকার, এগুলো সবই হচ্ছে সরকারের সরকার। সুতরাং ঠিক আছে, জি। সরকার যদি এই জিনিসগুলো না জানে, এই অর্গানাইজেশন গুলো জানে, সরকার জানে না, ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার কোনো সংখ্যা দেখেন কিনা? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। এই কারণে আমি শেষ করে দেব এক লাইনে। সম্ভাবনা আছে এই কারণে যে আমার কাছে এখন মনে হচ্ছে, এটি আমি আরো কয়েক জায়গায় বলেছি, বেনজির সম্ভবত শক্তিশালী কারো লেজে পাড়া দিয়েছে এবং সেই কারণে সরকার ওই যে পলিসি চুজ অ্যান্ড পিক, যাকে পছন্দ হচ্ছে ধরবো, যাকে পছন্দ হবে না ধরবো না, এই পলিসির জায়গা থেকে বেনজিরকে একটু দেখে নেওয়ার একটা প্রবণতার ভেতর থেকে তাকে আজকে এই পরিস্থিতির মুখোমুখি করা হয়েছে। তবে তিনি যে নির্দোষ, তিনি কোনো দুর্নীতি করেননি, আমি সেটা বিশ্বাস করি। জি, ধন্যবাদ। আমি যেতে চাই খন্দকার মাশকুর রহমান আপনার কাছে। আসলে এই তদন্ত বা এই যে বেনজির বিরুদ্ধে বা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে কিনা, এই ধরনের সংখ্যা থাকেন কিনা, বেনজির কোথায়, এই প্রশ্নটিও আপনার কাছে, এবং তদন্ত প্রভাবিত হওয়ার কোনো সংখ্যা দেখেন কিনা। ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুইজন আলোচক। আজকে যে দুইজন আমি বাদে আলোচক রয়েছেন, কাকতালীয়ভাবে একজনের সাথে আমার ড্রেসের মিল, শরীফ বলতেছিল, দুইজনই আমার অত্যন্ত আপনজন। অনেক টকশো আমরা একত্রে করেছি। বলতে গেলে রাজনীতির শুরু, রাজনীতিবিদরা যেভাবে করে আমাদের শুরু সেভাবেই আমরা একটা দলের রাজপথের কর্মী হয়ে এখানে আছি, এখনো কর্মী। সুতরাং আমি মনে করি আমাদের চিন্তা চেতনায় আমাদের আদর্শ ভিন্ন হতে পারে, আমার রুচির ভিন্নতা থাকতে পারে। সরাসরি যদি উত্তরে জানান আমি আসি, কিন্তু দেশ, রাষ্ট্র, দেশপ্রেমের বিষয় আমাদের এক হওয়া উচিত। দেখেন, বেনজির সাহেবের সম্বন্ধে অনেক টকশো যেটা বলেছি, তবে আপনাকে বলতে, গতকাল আপিল বিভাগের একজন বিচারক হাফিজ সাহেব তার বিচারিক জীবন থেকে তিনি অবসরে গেলেন। ওনার সংবর্ধনা অনুষ্ঠানে উনি বলেছেন, একজন বেতনভোগী কর্মচারী কিভাবে কোটি কোটি, এমনকি শত কোটি টাকার মালিক হতে পারে। শরীফ যথার্থই বলেছে, বেনজির একদিনের তৈরি হয়নি। আপনি দেখেন, দুইটি বাহিনীর প্রধান, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী। আমাকে পরে কম দিয়েন, তবু আমি একটু ফিনিশ করতে চাই কথাটি বলে। এই দুইটি বাহিনী, বিশেষ করে পুলিশের সাথে এদেশের জনগণের সরাসরি সম্পৃক্ততা। দুইটি বাহিনী বিতর্কিত হয়েছে, বিতর্কিত করেছে কারা? আপনি দেখুন, বেনজির তো সাপের লেজ, আপনি লেজে হিট করেছেন। মাথার রয়েছে বেনজির আজিজকে কারা তৈরি করলো? দেব তারা কারা? আপনি মাথা হিট করেন। আপনি বেনজির সাহেবকে যদি বিচার সত্যি করতে চাইতেন, বেনজির সাহেব 100 কোটি টাকা নিয়ে উনি সিঙ্গাপুর হতে দুবাই চলে গিয়েছেন। বেনজির সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে প্রশ্ন করা হলো, উনি বললেন, বেনজির সাহেব কোথায় আমি যাই না। আপনার জ্ঞাতার্থে বলতে চাই, আমি এই দল একটা নগণ্য কর্মী। আরো যারা ওয়ার্ড পর্যায়ের নেতা আছে, আজকে একটু চিকিৎসার জন্য ইন্ডিয়া যাই অথবা ব্যাংককে যাই, দেখবেন 3 ঘন্টা 4 ঘন্টা বসিয়ে রাখে, অনেক সময় ফিরিয়ে দেয়। আমাদের মোয়াজ্জেম হোসেন আলালের ছেলে ছাদের থেকে পরে মুমূর্ষ অবস্থায় অ্যাম্বুলেন্সে লিফট দিয়ে তাকে বিমান উঠতে হয়েছে। তাকে নিচে সে যেতে পারে না, বউ ওই পাশে তাকে যেতে দেয় না। বেনজির সাহেব দেশ ত্যাগ করে গেলেন, না এটি কি নিশ্চিত কিনা? আসলে পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় সেটাই মনে করে। আমি বলি এখানে দুদকের একজন কর্মকর্তা বলেছেন, তিনি 100 কোটি টাকা উঠিয়ে নিয়ে গেলেন। আপনি কেন বেনজির সাহেবের এই কথা মিডিয়া আসার পর আপনি দিলেন না যে দেশ ত্যাগ করতে নিষেধ? আজকে দেখেছেন উত্তম কুমার বিশ্বাস, একজন প্রমোটেড এডিশনাল এসপি, তাকে দেশ ত্যাগ করতে নিষেধ করেছেন। পেপারে আছে, শত শত, আমি তাকে চিনি, শত শত কোটি টাকার মালিক। আর ভাই, বেনজির সাহেবের স্ত্রীর নামে 200-250 কোটি টাকা একটা মানুষের কত দরকার? কি কারণে জানেন? বেনজির সাহেবদের, আজিজ সাহেবদের বিচারে সরকার করতে পারবে না। জি, ধন্যবাদ। না, আমি বলি কেন পারবে না? এদের নামে, এদের দ্বারা যে
অপরাধমূলক কাজ সংগঠিত করেছে সরকার, অনৈতিক কাজ করিয়েছেন, কোনদিন এদেরকে বিচারের মনিরুজ্জামান মনির তিনি আমাদের সঙ্গে। এটা একটা আইওয়াস। ধন্যবাদ। আমরা একটু যেতে চাই মোহাম্মদ মনিরুজ্জামান মনির আপনার কাছে। আসলে সরকার জানে বেনজির কোথায়, আসলে এর সত্যতা এখনো আমরা পাইনি। বেনজির কোথায় এই নিয়ে আসলে সিঙ্গাপুরে গেছেন, এই ধরনের খবরাখবর বেরিয়েছে। এই যে তিনটি ঘটনা আমরা লক্ষ্য করছি, আজিজ আহমেদ, বেনজির আহমেদ এবং এমপি আনোয়ার হত্যা, এইসব মানে যদি বলি যে বেনজির আহমেদের কথা বলি, যে এত টাকা পয়সার মালিক হয়েছেন, এই সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় কিন্তু তিনি এত টাকার মালিক হয়েছেন, এতে কারো দায় দেখেন কিনা কিংবা সরকারের দায় দেখেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং দুজন বিজ্ঞ আলোচক এবং সপ্তাহের দেশের দর্শক এবং শ্রোতা সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথমত সরকারের দায়, সেটা আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে নাগরিক হিসেবে আপনি বলতেই পারেন। আমি দায় বলছি না, আপনি দেখেন কিনা। আমি বলছি যে আপনি নাগরিক হিসাবে আপনার জায়গায় দাঁড়িয়ে যদি কোনো অসামঞ্জস্য কোনো কিছু দেখেন, তাহলে আপনি ভয়েস রেজ করতে পারেন। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সেটাই হওয়া উচিত এবং সেটাই করবেন। এখন প্রশ্ন হলো, আপনার একটি রাষ্ট্রের যে ব্যবস্থাপনা, তার মধ্য থেকে একজন পুলিশের আইজিপি হবে, একজন পুলিশের ডিএমপি কমিশনার হবে, কেউ র্যাবের ডিজি হবেন। এই জায়গাগুলোতে যাওয়ার পরে যেটা মাসুক ভাই বলেছেন, আমি ওনার সাথে শতভাগ একমত পোষণ করি। সেটা হলো রাষ্ট্রের কর্মকর্তা বা কর্মচারী, তাদেরকে এদেশের নাগরিকের ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা দিয়ে হয়। এবং সবচেয়ে মজার বিষয় হলো, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, আপনি তো এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করেন। 90 দশকের শেষের দিকে, অর্থাৎ 2000 সালের দিকে বা 96 সালে আমরা যখন ক্ষমতায় আসলাম, প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু একটা ট্রেন্ড চলে এসেছিল যে প্রাইভেট সেক্টর, তার কর্পোরেট হাউসগুলোতে আমাদের ছেলেমেয়েরা যারা অধিকতর মেধাবী, তারা কিন্তু ব্যাংক, টেলিকম কোম্পানি, এখানে কিন্তু জবের ঢুকে পড়লেন বা বিমানে। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনুভব করলেন যে মেধাবীরা যেহেতু সরকারি চাকরি অর্থাৎ সিভিল ব্যুরোক্রেসিতে নাই বা ফরেন ক্যাডারে নাই, পুলিশে নেই, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2009 অর্থাৎ 2008-এর 29 ডিসেম্বর নির্বাচনে আবার দেশ সেবার সুযোগ পাওয়ার পরে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়িয়ে দিয়েছে। এই কথাটা এই কারণে বললাম, অর্থাৎ একজন মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যথার্থ পদক্ষেপটা নিলেন যাতে মেধাবীরা ফিরে আসে, এবং সেটা হয়েছে। আজকের সিভিল ব্যুরোক্রেসিতে বা পুলিশে বলেন, সে জায়গাগুলোতে আজকে মেধাবীরাই চাকরি করার জন্য ভেরি মাচ ইন্টারেস্টেড। আমার প্রশ্নটা হলো, একজন রাষ্ট্রের কর্মচারী বা নাগরিক, বেনজির আহমেদ আমার ডিপার্টমেন্টের বড় ভাই, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের সেই ছাত্র, আমাদের চেয়ে 10 বছরের মতন সিনিয়র, আমি ওই ডিপার্টমেন্টের ছাত্র। আমার কথাটা হলো, প্রত্যেকটা মানুষের একটা পর্যায়ে জানতে হয় যে আমি কোথায় যেয়ে থামবো। আমার কাছে মনে হয় বেনজির সাহেব যে কাজটা করেছেন, এটা দেশ এবং জাতির জন্য একটা ব্যাড এক্সাম্পল। এখন প্রশ্নটা হলো, ওনারা যদি বললেন যে দুটো বাহিনী বিতর্কিত, বাহিনীকে বিতর্কিত উনি বলেছেন দুটো বাহিনী, দুজন ব্যক্তির কথা বলেছেন, বেনজির আজিজ, দুটো বাহিনীর এটাও বলেছেন। এখন দেখুন, আমরা যদি বেশি দূরে না, নিকট অতীত, যে অতীতের মধ্য থেকেই আমরা রাষ্ট্র সেবার সুযোগ পেলাম, দ্বিতীয়বারের মতন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হলেন। 2008-এর আগে 111 যখন ঘটলো, তখন তো আমরা বেনজির বা আজিজ কাউকে কিন্তু আমরা সুপারসিড করে এই সরকার তাদেরকে কাউকে আইজিপিও করেননি, চিফ অফ আর্মি স্টাফও করেননি। সেই কারণে বলছি যে অবশ্যই সরকারের অনেক সফলতা আছে, এই সরকারের আমলেই কিন্তু তারা এত মালিক হয়েছে। আমি বলতেছি আপনার কোন জায়গাটা আপনি ফোকাস করতে পারেন, যেটা ওনারা করেছিলেন, যে মঈন আহমেদরে সুপারসিড করে তাকে চিফ অফ আর্মি স্টাফ করেছিলেন। কি কারণে? মঈন আহমেদকে মনে করেছিলেন ওনার দলকে বিলং করে, ওনার পার্টিকে আবার ক্ষমতায় নিয়ে আসবে। আমাদের কিন্তু সেই ইন্টেনশনের জায়গা থেকে তাদেরকে সরকারের যে সফলতা, আমি আছি সফলতা একটা দেশের ক্ষমতা থাকাকালীন সময়ে, আজকে আপনার ডোনাল্ড ট্রাম্পের রায় দিয়েছে, জানেন কি? এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমেরিকার কোনো প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় তাকে বিচারের মুখোমুখি করতে এবং রায় হলো। তো যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল, তখন কি তার বিরুদ্ধে কেউ বিচার করার উদ্যোগ নিয়েছিল বা জানতে পেরেছিল? নতুন একটা গভর্নমেন্ট সেই ক্ষেত্রে রাষ্ট্রের সুপার পাওয়ার, মানে আমি বলছি তো, যেটা এই সুপ্রিম পাওয়ারের সাথে তো আমরা চলি, এই সুপ্রিম পাওয়ারের সাথে তো বিএনপি চলে, এই সুপ্রিম পাওয়ারের সাথে তো মনে করেছিল এদেশের জনগণ দরকার নেই,
পিটার ডি হাসনাকে ক্ষমতায় বসিয়ে দেবে। এটা তো বিএনপির ভাবনা। এই যে বাহিনীগুলোকেও বিতর্কিত ওনারাই করেছেন। আজকে আমরা বরঞ্চ যারা এই বাহিনীর সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে রাষ্ট্রের টাকা অবৈধভাবে দুর্নীতি করে কামাই করছেন, তার বিরুদ্ধে আমরা সারাশি অভিযান নিয়েছি। সেটাকে আপনারা নেতিবাচকভাবে দেখতে পারেন। একটা হলো আমি বিচার করার পরও আপনি মানে এটা হলো নেতিবাচক মানসিকতার মধ্যে থেকে আমাদের বেড়ে ওঠার কারণে, যে না সরকার বেনজির উনি বলছে যে সরকারের এই মানে উনি কি দেশের মধ্যে আছেন, ওনাকে কিন্তু এটা মানে মানে কমপ্লিটলি এই প্রশ্নটাই আমার কাছে মানে এটা আপনার আছে কি না আছে এটা পরের বিষয়, এটা আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে। এখানে আপনার স্পেসিফিক্যালি যারা দায়িত্বে নিয়োজিত আপনি তাদেরকে প্রশ্ন করবেন। আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা যে আমাদের মতামতগুলো দিয়ে থাকি এটা কেন ঘটছে কেন ঘটা উচিত না সেটা আমরা বলতে পারি, বাট উনি দেশের ভিতরে আছে কি না আছে এটা কে কে জানতে পারে? জানার জন্য যারা দায়িত্ব তাদেরকে বরঞ্চ প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হলো যে তাকে আইনের আওতায় আনার জন্য একটি গণতান্ত্রিক সরকার আছে, জনগণের দ্বারা নির্বাচিত সরকার আছে, সেই সরকার সেই পদক্ষেপ নিয়েছে কিনা। সেটাই সরকার নিয়েছে, সরকার তার সমস্ত কিছু প্রয়োগ করেছে, সরকার এখানে বসে নেই, সরকার তার কাজগুলো চালিয়ে যাচ্ছে। এখন আমাদের প্রশ্নটা কি, যদি দেশের বাইরে চলে যায় তাহলে সেক্ষেত্রে না 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 দেশের বাইরে গেলে দেশের বাইরে থেকে নিয়ে আসা যাবে না এমন তো কোনো কথা নাই, অবশ্যই জানা যাবে। বঙ্গবন্ধু খুনি অনেককে আমরা এনে দেশে বিচার করছি। জি, আমরা বিরতিতে যেতে হবে, নিশ্চয়ই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আরএসএল সপ্তাহে দেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরএসএল সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। তিনজন অতিথি আছেন আমার সঙ্গে। আমরা আবারও যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। আমরা এই যে বেশ তিনটি ঘটনা নিয়ে আসলে সম্প্রতি প্রায় মাসখানেকের মতো খুবই আলোচিত এবং তোলপাড় করা তিনটি ঘটনার পেছনে কোনো রাজনীতি দেখেন কিনা? এমপি আনার হত্যাকাণ্ড, বেনজির কাণ্ড, আজিজ আহমেদের স্যাংশন, এর পেছনে কোনো রাজনীতি দেখেন কিনা, কি রাজনীতি এখন এইসব ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে? প্রত্যেকটা ঘটনার সাথে রাজনীতির একটা সম্পর্ক থাকে, রাজনীতির থেকে কোনো কিছুই বিচ্ছিন্ন না। আচ্ছা, তবে তিনটা ঘটনা তিনটার প্রেক্ষাপট ভিন্নতা আছে। প্রথম জায়গাটা আমি পুলিশের সাবেক আইজি বেনজির সাহেব সম্পর্কে যেটা বলেছি, যে এই রকমের জায়গাগুলিতে থেকে যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এটি সরকারের কাছে এই তথ্যটা নেই, এটি আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? বিশ্বাস করি না এই কারণে, আমাদের এখানে প্রচুর তথ্য, আপনি বিদেশের সাথে কি কথা বলছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, ভাইবার ব্যবহার করছেন, অন্যান্য মাধ্যমে সমস্ত তথ্যগুলো সরকারের এজেন্সিগুলো জানে। কখনো কখনো আমরা এমন কতগুলো ঘটনায় বিস্মিত হয়ে যাই যে আমাদের গোয়েন্দারা এত চমৎকারভাবে ক্লুলেস বহু ঘটনা তারা অনুসন্ধান করেন, বের করে নিয়ে আসেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমি পুলিশের সাবেক আইজি তার আগে কতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আমরা যতটুকু জানি যে এই রকমের পজিশনে যারা থাকেন তাদের পক্ষে তাদের তথ্য সংগ্রহ করার জন্য অনেকগুলো এজেন্সি তাদেরকে কেন্দ্র করে তথ্যগুলো সংগ্রহ করেন। সুতরাং তার কাছ থেকে তথ্য পাওয়া যায়নি বা তার এই কার্যক্রমের কোনো তথ্য আসেনি, এটি আমার কাছে বিশ্বাস হয় না। আমরা কোনো কোনো ঘটনা অনেক পরে জানতে পারি। আমি আপনাকে মনে করিয়ে দিই, বসুন্ধরা গ্রুপের সাব্বির হত্যাকাণ্ডের কথা মনে আছে? এবং আমরা কিন্তু তখন জানিনি যে তারপরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার সম্পর্কে কিন্তু একটি তথ্য এসেছিল যে 70-80 কোটি টাকা বসুন্ধরার কাছ থেকে খেয়েছেন, এবং এটি কিন্তু একটা সময় না একটা সময় এটি বেরিয়ে পড়ে। আজকের এই যে সাবেক আইজি সম্পর্কে একদিনে তিনি গুলশানের মতন জায়গায় 4টি বাড়ি কিনলেন, তার নাবালক সন্তানরা 4টি বাড়ির মালিক হলেন, এই কথাটি কেউ জানে না, সরকারের কেউ জানে না, 4টি ফ্ল্যাট। আমি এটি কোনোভাবেই বিশ্বাস করি না। এখন কেন এই বিষয়টি সামনে এসেছে? এই বিষয়টি সামনে এসেছে আমি ওই যেটা বললাম যে এরকমের ঘটনা মাঝে মাঝে আমাদের সামনে আসে। আপনার সম্রাটের কথা মনে আছে? ক্যাসিনো নিয়ে সরকার একটা পর্যায়ে তাদেরকে ধরলো, ওমর ফারুককে দায়িত্ব থেকে সরিয়ে দিল, এবং তারপরে সেই সম্রাট আবার স্বাভাবিক পদ্ধতিতে কতগুলো অস্বাভাবিকতার মাধ্যমে তিনি জামিন পেলেন ইত্যাদি ইত্যাদি, যে ঘটনাগুলোতে তিনি বাইরে চিকিৎসার জন্য অনুমতি পেলেন ইত্যাদি। সুতরাং এই জায়গাগুলোর সাথে অবশ্যই সরকারের রাজনীতির একটা সম্পর্ক আছে, এর পেছনে কোনো একটা রাজনীতি আছে। সেটি তথ্যটা কি এটি আমরা হয়তো জানি না। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে এইটা হচ্ছে কোনো বড় কোনো শক্তির সাথে বেনজিরের আন্ডারস্ট্যান্ডিংয়ের হয়তো ওইভাবে হয়নি, এবং সেইটার অনিবার্য পরিণতি এটা যে তুমি এত বড় হয়েছো, সুতরাং তুমি এই জায়গাগুলোতে ওই যে কারোর লেজে পাড়া দিয়েছে। আজিজের যে বিষয়টা সেটাও আমরা তার ভাইদেরকে কেন্দ্র করে
তার যে সম্পৃক্ততা এগুলো জানি। তবে আমার কাছে যেটা মনে হয় যে আমেরিকা যে সমস্ত গ্রাউন্ডে তার বিরুদ্ধে অভিযোগটা এনেছে এবং এই ধরনের একটা নিষেধাজ্ঞা দিয়েছে, এর পেছনে একটা রাজনীতি আছে। দুর্নীতির কথা বলেছে, আব্দুল আজিজ দুর্নীতি করেছেন, কিন্তু মাত্র 7-8 দিন আগে আমেরিকার একজন প্রতিমন্ত্রী তিনি এসে যার বাড়িতে ভাত খেলেন তার বিরুদ্ধে শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ আছে। হাজার হাজার কোটি টাকা লোপাট, লক্ষ কোটি। বাংলাদেশের ব্যাংক সেক্টরকে মানে একেবারে ধ্বংস করে ফেলার অভিযোগ আছে। তার বাড়িতে খাওয়ার পরে আপনি যখন আমার বিরুদ্ধে এই অভিযোগটা আনেন যে আমি কন্ট্রাক্টরের কাজকে ইনফ্লুয়েন্স করেছি অথবা কাউকে সুবিধা দিয়েছি, তখন আমার বিশ্বাস করতে ইচ্ছা করে যে এর পেছনে কোনো একটা রাজনীতি আছে। এই যে অভিযোগ যে আল জাজিরাকে টুটি চেপে ধরার জন্য আমেরিকা এবং ইসরায়েল অনবরত এক পায়ে দাঁড়িয়ে আছে এবং যেখানে সুযোগ পাচ্ছে সেই আল জাজিরার একটা প্রতিবেদন, বিজ্ঞাপন, সেটিকে আপনি বেস করে আপনি একটা সিদ্ধান্ত নিলেন। এবং সাধারণত যেটা আপনি করেন না, যে যাদের বিরুদ্ধে আপনি অভিযোগগুলো আনেন, ভিসা নিষেধাজ্ঞা দেন, তাদের পরিচয় কিন্তু প্রকাশ করা হয় না, কিন্তু এখানে আপনি প্রকাশ করলেন। আমি আবার বলি, বেনজির এবং আজিজ সাহেব দুজনের কেউকেই আমি নির্দোষ মনে করি না, কিন্তু যে প্রসেসগুলো মেনটেন আপনি করছেন এর পেছনে রাজনীতি আছে। ওই যে আমেরিকা যে কাজটি করেছে, আমেরিকা সারা পৃথিবীতে পাকিস্তানের যে সেনাবাহিনী সেখানকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে, ইমরান খানকে জেলে পড়ার ক্ষেত্রে সব থেকে পাইওনিয়ার রোল প্লে করেছে। কই আমেরিকা কিন্তু ওই পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে একটা কথাও বলে না। কেন? এই কারণে যে তার সাথে তার একটা রাজনীতি আছে। এখানে আজিজকে কেন্দ্র করে আমেরিকার একটা রাজনীতি এখানে করতে চায়, বেনজিরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার একটা রাজনীতি করতে চায়, আর ওই যে এমপির কথা যেটা বললেন, এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড, এটি একটি কিভাবে রাজনীতি করতে চায়। আওয়ামী লীগের ভেতর থেকে একটা বার্তা দিতে যাচ্ছে এবং তাদের অনেকেই বলছে যে দেখছেন আমরা একেবারে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে নেমে পড়েছি, কিন্তু এর ভেতর থেকে এর পেছনে অন্য একটা পলিটিক্স। এই যে মনির যে কথাগুলো বলছে, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, দলের পেছনে অনেক ত্যাগ আছে, অবদান আছে। এই যে নির্বাচনের সময় আমরা কি দেখলাম, তার নির্বাচনী এলাকায় বিএনপি থেকে টেনে এনে জেলখানা থেকে বের করে এনে আপনি একজনকে প্রার্থী করে দেন। অর্থাৎ পলিটিক্স যখন এই রকমের দানবকে আপনি নানা কায়দায় ব্যবহার করবেন, দানবকে আপনি প্রমোট করবেন, কখনো না কখনো সে আপনার উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। ধন্যবাদ। আমি একটু খন্দকার মাশরুকুর রহমান আপনার কাছে আসতে চাই যে এইসব ঘটনার পেছনে কোনো রাজনীতি দেখেন কিনা, এবং এই যে 3টি ঘটনায় আসলে রাজনীতি সবকিছু মিলে এখন রাজনীতিটা কোন দিকে যাচ্ছে? আপনারাও কিন্তু একের পর এক নির্বাচন বর্জন করছেন, বিএনপির রাজনৈতিক লক্ষ্য কি? 3 মিনিটে যদি বলেন। এই কারণে আপনারা দেখেছেন ইতিমধ্যে জ্বালানি তেলের দাম, পেট্রোলের দাম বেড়েছে, এইটার প্রভাব সরাসরি সাধারণ মানুষের পড়ছে, সেখানে আলোচনার সময় দিয়েন। আপনি দেখেন যেটা মনির সাহেব বলেছেন, আমি দুই বাহিনী দুজন ইউনিফর্ম পরার লোকরে এখন টপ অফ দ্য কান্ট্রি। আমার কথা জায়গাটা হইল গেল, সামরিক বাহিনী পুলিশ বাইরে লুটপাট করে নাই, শরীফ যেটা করলেন, আপনার 1 লক্ষ কোটি টাকা শেয়ার বাজারে লুটপাট করেছেন, তাকে পাশে রেখে আপনার দুর্নীতি দমন করবেন, এটা মানায় নাকি? আমি এস আলমনে কোনোদিন দেখি নাই, সাবিত গ্রুপে আমি দেখি নাই, তারা লক্ষ কোটি টাকা সিঙ্গাপুর পাচার করে নাই, সরকারের অনুমতি নিয়ে করেছেন, তাদেরকে বিচার আয়ত্তে এনেছেন। ব্যাংক লুট, ইসলামী ব্যাংক 30,000 কোটি টাকা লুটপাট করেন নাই, বিচার আয়ত্তে এনেছেন, তাদের আনেন নাই কেন? আমি এই জায়গা থেকে বলছি, আমরা যারা রাজনীতি করি, সুশীল সমাজ, সামরিক বাহিনীর নাম উচ্চারণ করার আগে বলতাম দেশপ্রেমিক সামরিক বাহিনী, সেটাকে বিতর্কিত আজিজ সাহেব তো করেছে। আজিজ সাহেব হারিস শত বিঘা জমি এখানে করেছেন, এগুলো তদন্ত হওয়া উচিত। তদন্ত হবে না। এই হারিস আর আপনি বলেন, বেনজির বলেন, আপনি আজিজ বলেন, কারা? সরকার করেছে, সরকার দায় এড়াতে পারে না। শুধু এখানে না, আপনি ব্যবসায়ীরা করে নাই, আমি আমি আপনাকে বলি, আর আনার বলেন, আমি কোনো অস্বাভাবিক হত্যাকে সমর্থন করি না, সে যত খারাপই হোক আর যে হোক, আমি নিন্দা করি। কিন্তু আপনাকে বলতে চাই, এখান থেকে না, জনাব শরীফুজ্জামান শরীফ বললেন যে এইসব ঘটনার পেছনে রাজনীতি আছে, আমেরিকা রাজনীতি করছে, সরকার করছে, বিএনপি কোন রাজনীতি করছে এখন? বিএনপি রাজনীতি। আমি যে জায়গায় বলতে চাই যে বেনজির কোথায়, আমার ভাবতে অবাক লাগে। ইলেকশনের আগে এখানে একটা টক শোতে আমি বসা, কি ব্যাপার, তটস্থ, আমার এনে ভিতর গোয়েন্দার সঙ্গে, আমি নাম বলবো না, গোয়েন্দার সঙ্গে লোক আসছে, আমাকে নিয়ে গেছেন, জিজ্ঞেস করতে আসছে লোক কেমন, আমি গোয়েন্দা বাহিনীর নাম বলবো না, জিজ্ঞেস করেন, এখানে সে অফিসারের সাথে কথা বলতেছে, আমি 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 গেছি, আমার সামনে যে পরিচয় হইলো, কথা হইলো, আপনি এখানে আসতে পারেন,
বেনজির সাহেব দেশ ত্যাগ করলেন, আপনি আপনি আমার অ্যাকাউন্টে যদি 10 লাখ টাকা 5 লাখ টাকা উঠে দিয়ে আমি দেখেন দিই, তাস করে বাংলাদেশ ব্যাংক ধরবে। আপনি 50 করে 100 কোটি উঠাইলেন কেমনে? জি, সরকার আমি বলি সরকার বেনজির আজিজ বলে বিচার করতে পারবে না। আমি আনারের বিষয়টা বলি, আপনার কক্সবাজার থেকে সংসদ, সোনা কারবারি, ইয়াবা ব্যবসায়ী, মানব পাচার, নারী পাচার বড়াই সংসদ, একদলীয় শাসন ব্যবস্থায় এই সংসদ ভরে গেছে। বিএনপি কোন মনিদের মতো লোক তো না। বিএনপি কোন রাজনীতি করছে এখন? আমরা রাজনীতি করছি, এগুলো প্রতিবাদের রাজনীতি। আমরা বিরোধী দলেও না। রাজনীতি কি এখন লক্ষ্যভ্রষ্ট কিনা? আর শরীফুজ্জামান শরীফ বললেন যে সরকারও রাজনীতি করছে বেনজির কাণ্ডে, বিভিন্ন ইস্যুতে আমেরিকাও রাজনীতি করছে। আপনি যদি উত্তর দেন। না, রাজনৈতিক নেতা হিসেবে বা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সে যার জায়গায় দাঁড়িয়ে বলতেই পারে কি রাজনীতি করছে না করছে। আর এইসব সরকার বিব্রত, তার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। না, সরকার বিব্রত হওয়ার কিছু নেই। সরকার যদি অ্যাকশনে না যায় তখন আপনি কথা বলতে পারেন, তখন আপনি আঙ্গুল তুলতে পারেন, ভয়েস রেজ করতে পারেন। সরকার যেখানেই যার বিরুদ্ধেই কথা উঠেছে, এই সরকারের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন কামরুল সাহেব, তারপর আব্দুল মান্নান সাহেব পূর্ত প্রতিমন্ত্রী ছিলেন, মায়া চৌধুরী ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ছিলেন। এদের সকলকেই কিন্তু দুদকের মামলায় গ্রেপ্তার হয়েছে, আইনের মুখোমুখি করতে হয়েছে, হাজী সেলিমকে জেল খাটতে হয়েছে। তার মানে আইনি এবং বিচারিক ব্যবস্থা বিদ্যমান আছে বিধায়, আইনি শাসন আছে বিধায় তাদের সকলকে আইনের মুখোমুখি করতে হয়েছে। স্বাভাবিক বেনজির বলেন, বাজির সাহেব বলেন, যে বা যারা এই দুর্নীতির সাথে জড়িত থাকবে, বন্যার সাথে জড়িত থাকবে, তাদের টুকরো দে উইল বি পানিশড। ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, বিইং এ পলিটিক্যাল ওয়ার্কার, আমি মনে করি ইট শুড বি। এখন প্রশ্নটা হলো, প্রথমত দেশপ্রেমিক সেনাবাহিনী এই শব্দগুলো আমরা যারা ব্যবহার করি তাতে আমরা কাউকে ব্লাইন্ড করছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর যেমনিভাবে গুরুত্বপূর্ণ অবদান আছে, কিন্তু ফার্স্ট অ্যাটাক কিন্তু এই রাজারবাগ পুলিশ লাইনে হয়েছিল। আমরা কিন্তু পুলিশদের বলি না দেশপ্রেমিক সেনাবাহিনী, এই পুলিশ বাহিনী, এটা ঠিক না। এদেশের সেনাবাহিনী, এদেশের পুলিশ, এদেশের এয়ারফোর্স অফিসার সকলের ত্যাগের কারণে, রক্তের কারণে এই দেশটা পেলাম। এবং এখন আসেন বিএনপির নেতৃবৃন্দ বা বিএনপির বন্ধুরা প্রায় সুযোগ পেলে বলে যে এই বাহিনীটাকে বিতর্কিত করেছে ফেলছে। মিস্টার মাসুক এইমাত্র বললেন বিতর্কিত করে বলছেন। আমি যদি ওনাকে প্রশ্ন করি, বাংলাদেশে প্রথম সেনাবাহিনী কে বিতর্কিত করলো? আফটার কিলিং অফ ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার পরে স্বৈরশাসক জিয়াউর রহমান তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা অন্যায়ভাবে রাতের আধারে তিনটি পদ ধারণ করে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রথম বিতর্কিত করেছিলেন এবং মুক্তিযোদ্ধা সেনাবাহিনীকে হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিলেন। এবং প্রতি রাত্রেই উনি কারফিউ দিয়ে দেশ চালাইতে এবং প্রতি রাত্রে জেলখানাগুলোতে 2 জন কখনো 3 জন এবং দ্রুত আকারে তাদের ফাঁসি দিতেন। এই সেনাবাহিনীকে প্রথম বিতর্কিত করেছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। এটা আমাদের মানতে হবে, এটা আমাদের বুঝতে হবে। হঠাৎ করে 2024 সালে সেটা স্লোগান দিলাম, এই আজিজের কারণে বিতর্কিত হয়ে গেছে। তার আগে প্রথম যে বিতর্কিত করলো, প্রথম যে এই বাহিনীটাকে ধ্বংস করলো, ক্ষমতায় আসা যায় আর্মির কাঁধে ভর করে, সিপাহী জনতার যুদ্ধ লাগিয়ে দিয়ে, সেটার যে ক্রীড়ক মাস্টার প্ল্যান, মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, তার দলের প্রতিষ্ঠাতা, যার গতকালকে ওনারা মৃত্যু দিবস পালন করেছে। দেখুন, আমাদের কয়েকটি বিষয় বুঝতে হবে। শরীফ বলেছে যে বিচার হবে না, সম্রাটের একটা ঘটনা। আচ্ছা আপনি বলেন তো, সম্রাটের কোন কারণে, কোন আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে আপনি বছরের পর বছর দিলে আটকে রাখতে পারবেন? ক্যাসিনো গোটা দুনিয়ার, তাবৎ দুনিয়ায় মাসুক সাহেবদের মানে বর্তমান যে নেতারা, তারা বিভিন্ন দেশে যাই এই ক্যাসিনো খেলে না, জুয়া খেলে না, খেলে তো। এটা বাংলাদেশে আমি মনে করি বরঞ্চ আমাদের দেশে যারা যায় বিদেশে যাই খেলে, কতগুলো শুনলে অনেক আমার কাছে খুব মানে অন্যভাবে নিতে পারে। বিদেশে যাইয়ে তারা আমার দেশের টাকা নিয়ে তো যাইয়ে সিঙ্গাপুরে খেলে, ব্যাংককে খেলে, অন্যান্য দেশগুলোতে খেলে। তো সম্রাট এমন কি অপরাধ করছে যে কারণে সম্রাটের বছরের পর বছর জেল কাটতে হবে? তাৎক্ষণিকভাবে যে পরিমাণ তার মামলা ফেস করা হচ্ছে, জেলে থাকা হচ্ছে, সেটাই কাটছে। ধন্যবাদ। আমি মনে করি শরীফও যদি এরকমের অপরাধের সাথে জড়িত হয়, শরীফও আইনের বেরিয়ে আসতে পারবে। প্রিয় দর্শক, RSL সপ্তাহের দেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। RSL সপ্তাহের দেশে একদম আবারও স্বাগত জানাচ্ছি এবং আমরা 3 জন অতিথি আছেন আমার সঙ্গে। আমরা আবারও যেতে চাই
খন্দকার মাসুকুর রহমান, আপনার কাছে শুরুতে আসতে চাই। আসলে প্রভাবশালীদের বিচারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে অনেক ক্ষেত্রে ছাড়া পেয়ে যান, অনেক ক্ষেত্রে বিচারের বাহিরেও তাদেরকে আওতায় আনা সম্ভব হয় না শেষ পর্যন্ত। সেই ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার কোনো প্রভাব বিস্তার দেখেন কিনা এই যে সম্প্রতি ঘটনাগুলো? দেখেন, আমি আপনাকে বলি, আইন যদি আনার ইস্যুটিও আমরা আইন সবার জন্য সমান এই কথা বলেন, আসলে ঠিক না। আপনি দেখেন এদেশের একজন গর্বিত সন্তান ডক্টর ইউনূসকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। বিএনপির চেয়ারপারসন বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা, 1 টাকা তসরুপ করে নাই, তিনি জেলে। মনির ইতিহাসে এত কাঁচা আমার জানা ছিল না। 72 থেকে 15 আগস্টের ঘটনায় আর্মি প্রধান ছিল শেখ মুজিব, তাকে তুই বলতেন। বিডিআর প্রধান, নেভির প্রধান, এয়ারফোর্সের প্রধান। সেই সময় ঘটনা ঘটছে কারা? তার হত্যার আসামি কারা? সব মুক্তিযোদ্ধা। কারা করছে? আমি বিতর্ক যেতে চাই না, আমি বহুত পিছের কথা। আমি এখানে বলতে চাই, দেখেন, এই বেনজির আর আজিজ আনার দিয়ে শেষ করলে হবে না। আমি বললাম না, কক্সবাজার থেকে সংসদ পর্যন্ত বহুত আনার রয়েছে সংসদে। বিচারা আপনার শেয়ার বাজারে মুসা খালেদ আর ইব্রাহিম খালেদ দিয়েছিলেন, রিপোর্ট বিচার হয়েছে? হয় নাই। আপনি দেখেন, খিচুড়ি রান্না করা শিখতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশ যাওয়া হয়েছে, তাকে হয়েছে? কারণ ওই অফিসার ছাত্রলীগের লোক। আপনাদের পুকুর খনন করা প্রশিক্ষণে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে, সে হিসাব করছেন? কুমড়া কাটার জন্য, লাউ কাটার জন্য, পুঁই শাক কাটার জন্য শিক্ষক করতে আপনার লক্ষ লক্ষ বিচার হয় দেশ। কুমড়া কাটার জন্য ভালো বললেন। বলেন কার টাকা ভাই? কার টাকা? এই ক্যামেরাম্যানের টাকা, এখানে লিপম্যানের টাকা। এর বিচার হচ্ছে হয় না। কি কারণ হয় নাই? দলীয় দৃষ্টিকোণ থেকে দেখছেন? দলীয় দৃষ্টি। ওদিকে ফখরুল ইসলাম আলমগীর ময়লার গাড়িতে ভাঙচুর করে আগুন দিছে, বিচার। সোহেলের 500 মামলা, বিএনপির সাজা দিতে দিতে সাকিব প্রমাণ ছাড়া ভাই সাজার লিস্ট বড় হয়ে গেছে। বলুন শেষ কোর্টের, আপনি এদের বিচার করতে পারেন নাই ভাই। পাইপ কাটায়, যে পাইপ কাটে, কাটার মেশিন, স্ক্রু টাইপ দেয়, লক্ষ লক্ষ টাকা এখানে দুর্নীতি করছে, বিচার হয়েছে ভাই? ছাত্রলীগের লোক, ছাত্রলীগের রিক্রুট অফিসার। আরে ভাই, আপনি একটা চাকরি দেওয়ার জন্য বিসিএস এ ফার্স্ট হয়েছে অ্যাডমিন ক্যাডারে, গোলাম আজমের নাতির সাথে প্রেম করে, তার চাকরি হয় নাই। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মনিরুজ্জামান মনির, আপনার কাছে দিলেন কেন? বেনজির সাহেব র্যাবের থেকে আইজি বানালেন কেন? না, উপজেলা নির্বাচনে আসলে সংঘাত সংঘর্ষ বা অন্তর্দ্বন্দ্ব কোন্দল কিন্তু বাড়ছে। প্রতিদ্বন্দ্বিতা কতটা দেখেন আসলে? এটা স্থানীয় সরকার নির্বাচনে ভোটের কি কালচার বদলে গেল ওভার দ্য ইয়ার্স বাইরে। আমি আপনার কথার ভিতরে ঢুকি না, 2 মিনিট মাত্র সময়। উনি যেটা বললেন না যে বিভিন্ন সময় ঠুনকো মামলায় জাতীয় নেতাদের উপরে মামলা দেওয়া হয়, এটা খুবই দুঃখজনক। যদি দেখেন আমাদের গোটা বাংলাদেশের যদি সভ্য রাজনীতিক সুচিন্তিত মতামত প্রদানকারী 2-1 ব্যক্তি থাকে, তার মধ্যে অন্যতম সাবের হোসেন চৌধুরী। বিএনপি 2001 সালে ক্ষমতা আসার পরে সাবের চৌধুরীর মতো মানুষের বিরুদ্ধে প্লেট চুরির মামলা দিয়েছে। ওনারা আবার এই সমস্ত নীতিবাক্য দেয়। বেগম জিয়ার 2 কোটি টাকা ভাই, বেগম জিয়ার 2 কোটি টাকার মামলা। মনস্তাত্ত্বিক জগতে যারা চোর এবং চুরিকে প্রশ্রয় দিতে চায়, তাদের মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা এইভাবে থাকে যে বেগম জিয়ার 2 কোটি টাকা, একজন রাষ্ট্রের সিও, সরকারের প্রধান, সে 2 কোটি টাকা না, 1 টাকাও যদি তচ্ছুপ করে থাকে আইনের আওতায় আনতে হবে। এবং সরকার সেই কাজটাই করছে, হাজারবার সময় নিয়েছে, আইনে প্রমাণিত হয়েছে। ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তার বিরুদ্ধে মামলা দিয়েছে, সুচিন্তিত মামলার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপর আসেন, আপনি একটা কথা ওনারা বলেছেন আনার হত্যাকাণ্ডের বিষয় নিয়ে, বলছে চোরা কারবারি সংসদে ঢুকে গেছে। তো বাংলাদেশে সবচেয়ে আমরা জানি, এটা খুব দুঃখজনক যে সংসদ সদস্য যে হবে একজন সিজন পলিটিক্যাল ওয়ার্কার, দীর্ঘ একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বেড়ে ওঠে, সেই সংসদে যাবে, সেই দেশের আইন প্রণয়ন করবে, আইন পাশ করবে। এটাই হওয়া উচিত, এটাই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বা মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে। সেখান থেকে আমরা অনেক পিছনে চলে গেছি, এই অত ব্যাখ্যা তো আর যাওয়া যাবে না। তবে আজকের যারা আনার সম্পর্কে আমরা নেতিবাচক মন্তব্য করি, আজকে থেকে 23 বছর পূর্বে জনাব মাসুকের দল এই চোরাচালারি কারবারের গডফাদার বাবর, লুৎফুজ্জামান বাবরকে
এমপি বানিয়েছিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছিল একজন জয়নাল হাজারী, গোলন্দাজ এবং হাজী মকবুল, হাজী সেলিম এগুলো বানান নাই না? আপনার একজন গডফাদারকে চোরাকারবারি তাকে বানিয়েছিল এবং তার দ্বারা 2004 সালের 21 আগস্ট গ্রেট হামলা গোলন্দাজের কথা বলেন, জয়নাল হাজারীর কথা বলেন, নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছিল। হাজী মকবুলের কথা বলেন, আপনাদের এই রকমের মির্জা আব্বাস আছে, আপনাদের এই গয়েশ্বর রায় আছে, সাদেক হোসেন খোকা আছে প্রয়ত, এরা শীর্ষ সন্ত্রাসী ছিল। শামীম ওসমানের কথা বলেন, এই তারপর লালবাগের চিন্তা ছিল। উপজেলা নির্বাচনের সরকারি দলের সময় দেওয়া যাবে না। ওনারা যদি নির্বাচনটাকে গণতন্ত্রকে যদি শক্তিশালী করতে চায়, নির্বাচনের কোনো বিকল্প নাই। ওনারা 77 সালে হত্যার পর যেভাবে ক্ষমতা এসেছে, ক্ষমতার মধ্যে থেকে যেভাবে ক্ষমতা এসেছে, রং বদলে গেল কিনা এই উপজেলা নির্বাচন, আমরা কি সেই চিত্র দেখছি কিনা? উপজেলা নির্বাচনটা কিভাবে হচ্ছে এটা আমরা দেখছি। কোথাও কোনো প্রাণ নেই, বিভিন্ন জায়গায় ভোটার ভোট কেন্দ্রে আসছে না। আওয়ামী লীগ সবসময় বলছে যে আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে আসছে না কেন? এটা আমরা বারবার বলেছি যে নির্বাচনটা হচ্ছে আওয়ামী লীগের আবুল গ্রুপ এবং বাবুল গ্রুপের মধ্যে, হয় আবুল জিতবে অথবা বাবুল জিতবে। সুতরাং এই নির্বাচনে আমি কেন অংশগ্রহণ করব, কেন কষ্ট করে ভোট কেন্দ্রে যাব, এই প্রবণতার জায়গা থেকে আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে আসছে না। এক একটা জায়গায় 30-32% ভোট পড়ছে। আওয়ামী লীগ তো দাবি করে যে সে বাংলাদেশের প্রায় 60-70-80% মানুষের প্রতিনিধিত্ব করে, সুতরাং তাদের লোকজন ভোট দিতে আসছে না। আমি এর আগে একটু বলেছিলাম আনার হত্যাকাণ্ডটা নিষ্ঠুর, নির্দনীয়, তবে এই সংসদ সদস্যরা এক একজন দানবে পরিণত হয়েছে। একজন সংসদ সদস্যের বিরুদ্ধে সোনা চোরাচালান থেকে শুরু করে নানা রকমের অভিযোগগুলো উঠছে। কক্সবাজারে যখন ইয়াবার, সবাই না, কক্সবাজারে যখন ইয়াবার ব্যবসায়ী হিসাবে তালিকাভুক্ত করা হয় তখন তার সেখানে বদির নাম আসে। আমি জানি না আওয়ামী লীগ এটার জন্য বিব্রত কিনা, তবে আমি মনে করি এই প্রবণতাটা বন্ধ করা দরকার। এই ধরনের গডফাদারদেরকে সংসদের জনপ্রতিনিধি বানিয়ে রাজনীতি এবং দেশের 12টা বাজানোর যে জেলের থেকে বাইর করিয়া মামলা, পুলিশ হত্যার মামলা আসামি চিফ জাস্টিসের বাসা আমলা তারে এমপি বানায়, সেখানে ভালো কোলে না হতো তখন ভালো। আমি কলে দোষ, কৃষ্ণ কলে লীলা খেলা। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে প্রিয় দর্শক, RSL সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।